হ্যালো বন্ধুরা, আপনারা নার্কোস নামের সাথে সুপরিচিত। আসলে নার্কোস নেটফ্লিক্সের একটি টিভি সিরিজ, যেটা কলম্বিয়ার ক্রিমিনাল পাবলো এসকোবারের জীবনের উপর নির্মিত। পাবলো এসকোবার ছিল একজন কলম্বিয়ার কুখ্যাত ড্রাগ ডিলার, মাস্টারমাইন্ড ক্রিমিনাল এবং একজন সিরিয়াল কিলার। কিন্তু যখন কোনো গরিব ক্ষতিগ্রস্ত হতো, তখন পাবলো এসকোবারই সর্বপ্রথম তাদের পাশে দাঁড়াতো, তাদের সাহায্য করত। কোনো গরিবের উপর অত্যাচার হতে দেখলে তার গায়ের রক্ত গরম হয়ে যেত। আসলে ধনীরা তাকে যমদূতের মতো ভয় পেত, কিন্তু গরিবরা তাকে দেবদূত বলে শ্রদ্ধা করত। যদি আপনি পাবলো এসকোবারকে ভালোভাবে জানতে চান, তবে বলিউডের ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই চলচ্চিত্রটি দেখতে পারেন। পাবলো এসকোবারের চরিত্রের সাথে এখানে অনেক মিল পাবেন। কিন্তু বন্ধুরা, পাবলো এসকোবারই একমাত্র ডন ছিল না। জাপানে আজও একটি ক্রিমিনাল সংগঠন রয়েছে, যারা নিজেদের দেবদূত বলে দাবি করে। হতে পারে এই সংগঠনের কালো সত্য অন্য কিছু। আজকে জাপানের এই কুখ্যাত গ্যাংস্টারদের নিয়ে আলোচনা করব, যার নাম ইয়াকুজা, যার অর্থ হলো দুর্নীতি পরায়ণ। বর্তমানে এই গ্যাংদের ভিত বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়তে চলেছে। এই ক্রিমিনাল গ্রুপেদের অপরাধ, তাদের নিয়ম শৃঙ্খলা এতটাই ভয়ঙ্কর, যা শোনার পর আপনি জাপান ভ্রমণের পূর্বে 10 বার ভাববেন। ইয়াকুজার জন্ম হয় 19 শতকে জাপানের সবচেয়ে নিম্ন শ্রেণী ওরাকোমেনে। ওরাকোমেন শ্রেণী ছিল জাপানের সবথেকে নিম্ন শ্রেণী, ঠিক যেমনটা ভারতের আদিবাসী শ্রেণীদের মনে করা হতো। সমাজে তাদের কোনো সম্মান ছিল না, কোনো উচ্চপদ ছিল না, এমনকি সরকারও তাদের চাকরির ক্ষেত্রে কোনো সুবিধা দিত না। তাদের অবস্থা ছিল রাস্তার কুকুরদের মতো। কোনো স্থায়ী বাসস্থান ছিল না, দুবেলা পেট ভরে খেতে পেত না। সমাজের উচ্চ বংশের কাছে তারা লাঞ্ছিত হতো, যার কারণে তারা চুরি, ডাকাতি, ছিনতাই আর জুয়া খেলে টাকা উপার্জনের পথ বাছতে বাধ্য হয়। ওরাকোমেনের সংগঠনের দুটি অংশ ছিল, টেকিও আর বাকুটো। টেকিও সম্প্রদায়ের গ্যাংয়েরা চোরাই করা জিনিসপত্র স্ট্রিট মার্কেটে বিক্রি করত। অন্যদিকে বাকুটা সম্প্রদায়ের গ্যাংয়েরা গোপন জায়গায় কিংবা ফাঁকা বাড়ি বা মন্দিরের ভেতরে জুয়ার ব্যবসা চালাতো, আর এইভাবেই তারা অর্থ উপার্জন করত। দিনে দিনে তাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে, সমাজে তাদের প্রভাব বাড়তে থাকে, ফলে সরকারও তাদের প্রাধান্য দিতে থাকে। ধীরে ধীরে তারা প্রভাবশালী, জনপ্রিয় একটা গ্যাং সংগঠন গড়ে ফেলে, যারা দুর্নীতি পরায়ণ, অর্থাৎ ইয়াকুজা নামে পরিচিত। শুরুর সময়ে ইয়াকুজা গ্যাংয়ের অপরাধ ছিল খুব সাধারণ, যেমন চুরি করা, ব্ল্যাকমেল করা, কিডন্যাপ করা ইত্যাদি। এইভাবেই তারা টাকা উপার্জন করত। কিন্তু সময়ের সাথে সাথে যেমন তাদের গ্যাংয়ের সদস্য বৃদ্ধি পেয়েছে, তেমনি তাদের প্রভাব ও অপরাধ বাড়তে শুরু করে। শুরুর দিকে তারা ছোটখাটো প্রতারণায় নিযুক্ত থাকলেও আস্তে আস্তে তারা ড্রাগস, হিরোইনের কারবার, স্টক মার্কেটিংয়ের প্রতারণা, এমনকি রিয়েল এস্টেট মার্কেটিংয়ের প্রতারণার মতো বড় বড় ক্রাইম করতে শুরু করে দেয়। ফলে জাপানের জনগণ ইয়াকুজা গ্যাংয়ের নাম শুনলেই ভয়ে কাঁপত। এমনকি জাপানের মা বাবা ইয়াকুজার নামে ভয় দেখিয়ে শিশুদের শাসন করত। এমনকি সরকারও ইয়াকুজা গ্যাংয়ের সঙ্গে হাত মেলায়, তাদের দুর্নীতিকে দমনের চেষ্টা করত না। ইয়াকুজা তাদের সদস্যদের নিজের পরিবার বলে গণ্য করত, আর পরিবারের সদস্য হওয়ার জন্য একটি কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে প্রথা মেনে চলতে হতো। প্রতিটা নতুন সদস্যদের কাবুন অর্থাৎ শিশুপদ দেওয়া হয়, আর ওই সদস্যদের গ্যাংস্টারকে ওয়াবুন অর্থাৎ আশ্রয়দাতা বলা হয়। যখন নতুন সদস্যদের গ্যাংয়ে সামিল করা হয়, তখন থেকে গ্যাংস্টারদের সাথে বসে সাকি পান করতে হয়। সাকি হলো এক প্রকার জাপানি মদ। প্রতিটা গ্যাংস্টারদের ওয়াবুন নতুন সদস্যদের একটা মাটির গ্লাসে সাকি সার্ভ করে, যার অর্থ এই গ্যাংয়ে তার একটি উচ্চ মর্যাদা রয়েছে। একবার যদি তারা একসাথে সাকি পান করে, তাহলে ওই কাবুনকে ইয়াবুন গ্যাংয়ের সদস্য হিসেবে অফিসিয়ালি ঘোষণা করে দেয়। একজন ইয়াকুজা গ্যাংয়ের সদস্য হিসেবে সম্পূর্ণরূপে মান্যতা পেতে তার সমগ্র দেহ জুড়ে ট্যাটু করতে হয়। এই বিশেষ ট্যাটুটি ইরেজামিন নামে পরিচিত। এই ট্যাটুটি তৈরি করার পদ্ধতিটি অনেক ভয়ঙ্কর হয়, কারণ এটিকে তৈরি করার জন্য কোনো মেশিন ব্যবহার করা হয় না, বরং একটি কাঠের সূচ ব্যবহার করা হয়, যার মধ্যে ইং লাগিয়ে হাতে করে ট্যাটু তৈরি করা হয়। এছাড়া আরও একটি ভয়ঙ্কর নিয়ম শৃঙ্খলা রয়েছে। যদি কোনো কাবুন গুরুতর অপরাধ করে আর ওয়াবুন রেগে যায়, তখন সেই কাবুনকে তার কনিষ্ঠ আঙুল কেটে ওয়াবুনকে দিতে হয়, আর এই কাটা কনিষ্ঠ আঙুলটি তার ভুলের চিহ্ন। এরপরও যদি কাবুন বারংবার ভুল করে, তাহলে প্রতিটা ভুলের জন্য একটি করে আঙুল কেটে তার বসকে দিতে হয়, যার কারণে ইয়াকুজা সদস্যদের খুব সহজেই চেনা যায়।
বর্তমানে এখন ইয়াকুজারা বেশিরভাগ হোয়াইট কলার ক্রিমিনাল হিসেবে পরিচিত। এরা বড় বড় কোম্পানির স্টক কিনতে থাকে, ততক্ষণ কিনতে থাকে যতক্ষণ না স্টক হোল্ডাররা ইয়াকুজার সঙ্গে মিটিংয়ে না বসে। এরপর কোম্পানির মেম্বারদের ভয় দেখিয়ে তারা তাদের অনুকূলে কাজ করিয়ে নেয়, আর এই কাজ করার দায়িত্ব দেওয়া হয় ইয়াকুজার একটি বিশেষ সদস্যকে, যার নাম সুকায়া। যে কোম্পানি একবার ইয়াকুজার জালে জড়িয়ে পড়ে সেই কোম্পানির ভবিষ্যৎ ইয়াকুজা নাস্তানাবুদ করে দেয়। তাছাড়া সুকায়ার সদস্যরা আরও একটি কাজ করে থাকে, বলপূর্বক বাড়ি থেকে বাড়ির মালিকদের বিতাড়িত করে থাকে, যাতে তারা সেখানে জুয়ার ব্যবসার জন্য কনস্ট্রাকশনের কাজ করতে পারে। শুধু তাই নয়, জাপানের বেশিরভাগ নারী পাচারের কাজ ইয়াকুজার সদস্যরাই করে থাকে। অপরাধের ভিকটিম কেবল জাপানের মেয়েরাই হয় না, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকার মেয়েদেরও তারা পাচার করে নিয়ে আসে। ইয়াকুজার সদস্যরা প্রথমেই মেয়েদের মোটা টাকা চাকরি দেবার লোভ দেখায়, আর যখন তারা জানতে পারে কোন কাজের জন্য তাদেরকে এখানে আনা হয়েছে, তখন তাদের কাছে টাকা থাকে না কোনো থাকার স্থান। বাধ্য হয়ে তারা ইয়াকুজা বস এদের খুশি করার জন্য দেহ ব্যবসা শুরু করে। কিন্তু তারা সবথেকে বেশি মুনাফা অর্জন করে ড্রাগসের ব্যবসা করে। যে কোনো ধরনের ড্রাগসের তারা ব্যবসা করে থাকে, এমনকি তাদের এই ব্যবসা কেবল জাপানের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বে তাদের এই অবৈধ ব্যবসা ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই ইয়াকুজা সংগঠনের 4টি গ্রুপ সমগ্র জাপান জুড়ে রাজত্ব চালায়। এই 4টি গ্রুপ হলো ইয়ামাগুচিগাও, সুমিওশিকাও, ইয়ানাগাবাকাই, ইয়াজুকো তেসুকাই। আর এই 4টি গ্রুপ নিজেদের পরিবারের মতো গণ্য করে। গ্রুপের অনেক ভাগ রয়েছে, যারা সমগ্র জাপান জুড়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইয়াকুজা গ্যাংরা কিভাবে জাপানি জনগণের কাছে দেবদূতে পরিণত হয়েছে? আসলে দিনের পর দিন জাপানে ইল্লিগাল ব্যবসা হতে থাকে, ফলে অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যায়। আর এইসবের পিছনে মাস্টারমাইন্ড হাত থাকতো ইয়াকুজা গ্যাংয়েদের, যার কারণে সরকারি ইয়াকুজাদের অ্যাক্টিভিটির উপর ব্যান লাগাতে শুরু করে। ফলে ইয়াকুজা গ্যাং তাদের অবৈধ ব্যবসা বাঁচিয়ে রাখার জন্য জাপানের সাধারণ জনগণের সাহায্য করতে থাকে। নিজেদের ক্ষমতাকে জীবিত রাখার জন্য সমাজসেবামূলক কাজে হাত দেয়। 2011তে যখন জাপানের সুনামি আসে, তখন সরকারের পূর্বেই ইয়াকুজা গ্যাংরা সর্বপ্রথম অসহায় মানুষদের থাকা খাওয়া ও আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। তারা হোমলেস মানুষদের থাকা খাওয়া থেকে শুরু করে বাসস্থানেরও বন্দোবস্ত করে দেয়। তারা অফিসিয়ালি ঘোষণা করে দেয়, কোনো ইয়াকুজার সদস্য অসহায় বৃদ্ধ মানুষদের উপর অত্যাচার করবে না, বরং তাদের সাহায্য করে তাদের দুঃখ দুর্দশার সমস্যা দূর করবে। জাপানের বড় বড় ক্রাইম কেবলমাত্র ইয়াকুজা গ্যাংরাই করে থাকে। ছোটখাটো চোর ছিনতাইকারীরা ভয়ে ইয়াকুজা গ্যাংয়ের সদস্যপদ গ্রহণ করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াকুজা গ্যাংয়ের সদস্য প্রায় 18 লাখ ছাড়িয়ে যায়। পরবর্তী সময়ে সরকার তাদের ইল্লিগাল অ্যাক্টিভিটির উপর ব্যান লাগাতে শুরু করে, কিন্তু বর্তমানে তাদের সদস্য সংখ্যা 85,000-এরও বেশি। তা সত্ত্বেও জাপানিরা এখনও ইয়াকুজা গ্যাংয়েদের ভয় পায়, ঠিক যেভাবে 30 বছর আগে তারা ভয় পেত। বর্তমানে এখনও ইয়াকুজা গ্যাং ধনীদের কাছে যমদূত, কিন্তু গরিবদের জন্য তারা দেবদূত। জাপানের এই মাফিয়াদের সম্পর্কে আপনার কি মন্তব্য? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।